ক্লাস 10 তোমাদের এর আগে যেটা হচ্ছিল মধ্যমা রাশিবিজ্ঞানের, সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সম্ভবত দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে মধ্যমার উপরে, অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, সেগুলো আশা করি করে নিয়েছো। আজকে আমি ভেদ চ্যাপ্টারটা শুরু করবো। ভেদ, তোমাদের ভেদ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বীজগণিতের, এটি শুরু করবো আজকে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখছো, এটা আশা করি। যাই হোক, শুরু করছি ভেদ চ্যাপ্টার। এখন ভেদ হচ্ছে একটা সম্পর্ক। ভেদ হচ্ছে ওয়ান টাইপ অফ রিলেশন অফ বিটুইন টু ভেরিয়েবলস, ঠিক আছে? দুটো চলরাশির মধ্যে একটা সম্পর্ক, দুটো কেন একাধিক দুই বা ততোধিক হতে পারে, একটা সম্পর্ক। কীরকম সম্পর্কটা? ধরে নাও এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। এবার বলতে চলরাশি কাকে বলে? চলরাশি তোমরা জানো যে গাণিতিক সম্বন্ধযুক্ত দুটো রাশি, একটা দুটো কোনো গাণিতিক সম্বন্ধযুক্ত কোনো ধরো রাশিমালা আছে, সেই রাশিমালায় যে রাশির মান পরিবর্তনশীল, যে রাশির মান সদাই পরিবর্তনশীল তাকে ভেরিয়েবল বা চলরাশি বলা হয়। আর যে রাশির মান কখনো পরিবর্তন হয় না, সেই রাশিমালার মধ্যে যে রাশির মান কখনো পরিবর্তন হয় না, সর্বদা অপরিবর্তিত থাকে, তাকে ধ্রুবক রাশি বলে। এটা তোমরা জানো। এরকম দুটো মনে করো চলরাশি আছে। দুটো চলরাশির মধ্যে যদি এমন কোনো সম্পর্ক থাকে যে একটা রাশির মান বাড়লে বা কমলে অন্য রাশির মান বাড়ে বা কমে, অথবা কমে বা বাড়ে, সেরকম প্রথম রাশিটার মানও বাড়তে পারে বা কমতে পারে। বললাম একটা রাশির মান ধরো এক্স, আমি যদি এক্স বলি, এক্সের মান বাড়তে পারে বা কমতে পারে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান যদি বাড়ে বা কমে, অথবা কমে বা বাড়ে, তেমনি এখানেও তাই। যদি এক্সের মান কমে বা বাড়ে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান কমতে পারে বা বাড়তে পারে, বা বাড়তে পারে বা কমতে পারে। যদি এইরকম সম্বন্ধ হয়, তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই ভেদ সম্পর্কযুক্ত, ওদের মধ্যে ভেদ সম্পর্ক আছে। তোমাদের কিন্তু এই বিষয়ে আইডিয়া আছে, তোমাদের ধারণা কিন্তু আছে। আগে তোমরা সময় কাজের অঙ্কে দেখেছো, সেখানে 3 ধরনের রাশি থাকে, 3 ধরনের চলরাশি থাকে। কী কী? লোক সংখ্যা, কাজের সময় এবং কাজের পরিমাণ। এই 3 ধরনের চলরাশি থাকে। এই 3 ধরনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেটিও কিন্তু ভেদ সম্পর্কই। তোমরা সেখানে সরল সম্পর্ক আর বিপরীত সম্পর্ক এরকম করেছো, সোজাসুজি সম্পর্ক, বিপরীত সম্পর্ক এরকম করেছো। এটাকেই আমরা এখানে একটু অন্যরকমভাবে বলবো ভেদ সম্পর্ক, ঠিক আছে? কেন তোমরা দেখেছো যে কাজের পরিমাণ যদি না পাল্টায়, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে লোক সংখ্যার সঙ্গে কাজের যে সময়, তোমরা জানো লোক সংখ্যা বাড়ালে কাজের সময়টা কম লাগবে, আর লোক সংখ্যা কমালে সময়টা বেশি লাগবে, ঠিক আছে? তাহলে এই যে সম্পর্ক হচ্ছে যে একটা বাড়লে আর একটা কমছে, আর একটা কমলে এটা বাড়ছে, তাহলে এখানে ভেদ সম্পর্ক আছে। এবারে কীরকম ভেদ সম্পর্ক সেটা পরে বলছে। ভেদ সম্পর্ক 2-3 রকমের হয়, সেটা পরে বলছে। আর কি তোমরা জানো, কাজের সময় যদি অপরিবর্তিত থাকে, কাজের সময়টা যদি অপরিবর্তিত থাকে, তাহলে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের ওখানে কিন্তু একটা বাড়লে আর একটা বাড়বে, অর্থাৎ বেশি সংখ্যক লোক কাজে লাগালে একই সময়ে বেশি কাজ হবে, আর কম সংখ্যক লোক কাজে লাগালে একই সময়ে কম কাজ হবে। সুতরাং একটা বাড়লে আর একটা বাড়ছে, কমলে আর একটা বাড়ছে, আর একটা বাড়লে আর একটা কমছে, ঠিক আছে? সরি, বাড়লে বাড়ছে, কমলে কমছে, এরকম হচ্ছে, ঠিক আছে? এখানেও সম্পর্কটা ভেদ সম্পর্ক আছে বলা হবে। কীরকম ভেদ সম্পর্ক আমি বলছি পরে।
আরেকটা হচ্ছে যদি কাজের লোকের সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে যত বেশি সময় ধরে কাজ করবে, মনে করো 15টা লোক কি 20টা লোক, সেটা নির্দিষ্ট আছে, 20টা লোক একদিনে যতটা কাজ করবে নিশ্চয়ই দুদিনে তার থেকে বেশি করবে। যদি একই পরিমাণ কাজ করে থাকে তাহলে তার থেকে বেশি করবে। আর কেউ যদি বসে থাকে তাহলে আলাদা কথা, কাজ না করে বসে থাকে আলাদা কথা। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেবো যে সবাই প্রতিদিন সমান পরিমাণ কাজ করবে, এরকম ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে লোক সংখ্যা যদি অপরিবর্তিত থাকে তাহলে কাজের সময়ের সঙ্গে কাজের পরিমাণের সেখানেও কিন্তু দেখো সময় বাড়লে কাজের পরিমাণটা বেড়ে যাবে, আর সময় কমলে কাজের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়ছে, কমলে কমছে। এইটাও কিন্তু ভেদ সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই যে 3 রকম সম্পর্ক বলা হলো, তোমরা কিন্তু এর সঙ্গে আগে পরিচিত ছিলে, সময় কাজের অঙ্ক করেছিল। এরপর আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, সেগুলো পরে পরে আসছে। তাহলে কী হলো না, দুটো চলরাশির মধ্যে যদি এমন সম্পর্ক থাকে, একটা রাশির মান বাড়লে বা কমলে অন্য রাশির মান, অন্য চলরাশির মান বাড়ে বা কমে অথবা কমে বা বাড়ে, সেক্ষেত্রে আমরা বলবো রাশিগুলোর মধ্যে ভেদ সম্পর্ক আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে চলরাশিগুলোর মধ্যে ভেদ সম্পর্ক আছে। এবারে ভেদ সম্পর্ক হচ্ছে 3 রকম। ভেদ সম্পর্ক হচ্ছে 3 রকম। তাহলে আচ্ছা, ভেদের চিহ্নটা আমি বলে দিই। তাহলে ভেদের সংজ্ঞাটা আমি বলেই দিলাম যে দুটো চলরাশি তারা যদি এভাবে সম্পর্কযুক্ত হয় যে একটা চলরাশির মান বাড়লে বা কমলে অন্য চলরাশি অপর চলরাশির অনুরূপ মান বাড়ে বা কমে অথবা কমে বা বাড়ে, সেক্ষেত্রে রাশিগুলো ভেদ সম্পর্কযুক্ত হবে। ভেদের প্রতীক চিহ্ন যেটা, সেটি হচ্ছে এটা ভেরিয়েশনের প্রতীক চিহ্ন। এটি কিন্তু প্রতীক চিহ্ন বা ভেদের প্রতীক বলতে পারে। ভেদের প্রতীক, ভেদের প্রতীক হচ্ছে এটি হচ্ছে এইরকম ধরনের হবে। এটা দেখো, এটা 3 রকম ভাবে লেখা যায়। এইরকম একটা, এইরকম একটা, আর হচ্ছে এইরকম। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আলফা, আর এটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি বাইরে অনেক নিয়মের ক্ষেত্রে আমরা এরকম দিয়ে থাকি ইনফিনিটি। ইনফিনিটি হলে এইরকম ঝুঁকে যাবে, এটা ঝুঁকে যাবে। এটা একটু বেশি ফাঁক আছে, এটি আলফা, এর গ্যাপটা বেশি আছে, এটি হচ্ছে আলফা। আর এটার গ্যাপটা কিন্তু কম আছে, এটি হচ্ছে হ্যাডিসেস। অর্থাৎ ভেরিয়েশনের চিহ্নটা, ভেরিয়েশনের প্রতীক চিহ্ন, ভেদের প্রতীক চিহ্ন। শুধু মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, এবারে আমরা ভেদ কত রকমের হয়, ভেদ সম্পর্ক সেটা করব। ভেদ 3 রকমের, 3 রকমের হয়। একটি হচ্ছে সরল ভেদ, সরল ভেদ, ডাইরেক্ট ভেরিয়েশন, ডাইরেক্ট ভেরিয়েশন। এটি হচ্ছে ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ, ইনভার্স ভেরিয়েশন, ইনভার্স ভেরিয়েশন। আরেকটি যে যৌগিক ভেদ, যৌগিক ভেদ, জয়েন্ট ভেরিয়েশন বলে, জয়েন্ট ভেরিয়েশন, জয়েন্ট ভেরিয়েশন। এই 3 রকমের ভেদ সম্পর্ক হয়। ঠিক আছে, তাহলে ভেদ রাশির মধ্যে ভেদ সম্পর্ক 3 রকমের, 3 রকমের। যদিও আমরা 2 রকম বলতে পারি, যৌগিক ভেদে একটু অন্যরকমভাবে সংজ্ঞা দেওয়া হয়, সেটা তোমায় বলা হবে পরে। এখন দেখো, তাহলে প্রথম আমরা আলোচনা করবো সরল ভেদ সম্পর্ক নিয়ে। এই সরল ভেদ সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। যদি দুটো চলরাশি এমন হয় যে একটা চলরাশি এক্স আর একটা চলরাশি ওয়াই, দুটো চলরাশি তাদের মধ্যে যে এমন সম্পর্ক হয় যে এক্স এর মান, এক্স এর মান এবং ওয়াই এর মানের যে অনুপাত, সেইটা হচ্ছে সবসময় ধ্রুবক। অর্থাৎ আমরা এখানে বলবো যে ওয়াই বাই এক্স যদি ধ্রুবক হয়, যদি ধ্রুবক হয়, সর্বদা সর্বদা ধ্রুবক হয়, এমন দুটি চলক যেন ওয়াই বাই এক্স সর্বদা ধ্রুবক হয়, তবে সর্বদা ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অ্যাকচুয়ালি এটা অশূন্য ধ্রুবক বলা হয়, জানবে? ঠিক আছে, যদি সর্বদা ধ্রুবক হয় তবে আমরা বলবো ওয়াই এক্স এর সঙ্গে, ওয়াই এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে বলা হয়, বা সরল ভেদ সম্পর্কযুক্ত বলা হয়।
সম্পর্কযুক্ত বলা হয় এবং লেখা হয় কিভাবে, একে এইভাবে লেখা হয় এই, এবার একে পড়া হবে কিভাবে না y ভ্যারিজ অ্যাজ x এইভাবে, অথবা পড়া হবে y ইজ ডাইরেক্টলি proportional to x, proportional to x এইভাবে বলা হয়। তাহলে দুরকম ভাবে বলা হয়, আমরা সাধারণত কি বলে থাকি y varies as x, এটি বলে থাকি y varies as x এইভাবে বলে থাকি। আর না হলে একটু ভালো করে বললে এটা বলা যায় y is directly proportional to x, মানে y হচ্ছে সরল সম্পর্কযুক্ত x এর সঙ্গে সরল সমানুপাতে পরিবর্তিত হয়। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মানে সরল সমানুপাতে পরিবর্তিত হয়। আর এটা হচ্ছে y ভ্যারিজ অ্যাজ x, y x এর সাথে পরিবর্তিত হয়, মানে সেটা কিভাবে বলে দিয়েছি যে y বাই x সর্বদা ধ্রুবক, y বাই x অর্থাৎ y এর অনুরূপ মান আর x এর মান, তাদের যে মানের যে অনুপাতটা সেইটা ধ্রুবক হবে। অথবা তুমি এইটা x বাই y ও বলতে পারো, কেননা y বাই x যদি ধ্রুবক হয় x বাই y ও ধ্রুবক হবে, সেটা আমরা পরে আসছি, পরে ওইটাতে আসছি। তাহলে y বাই x যদি ধ্রুবক হয় তাহলে আমরা কিন্তু বলবো y x এর সঙ্গে সরল বেঁধে আছে, y x এর সঙ্গে সরল বেঁধে আছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, বাঁ দিকে যেটা লেখা হবে আর ডান দিকে যেটা লেখা হবে দুটোর মধ্যে নামের একটু তফাৎ আছে, দুটোই চলরাশি কিন্তু দুটোর মধ্যে নামের একটু তফাৎ আছে। যেটাকে বাঁ দিকে রাখা হবে দিস ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অধীন চলরাশি, এইটাকে বলা হবে অধীন চলরাশি। আর দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি, মানে x হচ্ছে স্বাধীন চলরাশি, যেটি ডান দিকে থাকবে সেটি স্বাধীন চলরাশি, আর যেটি বাঁ দিকে থাকবে সেটি হচ্ছে অধীন চলরাশি। মানে কার অধীন না x এর অধীন, অর্থাৎ x এর মান উপরে নির্ভর করবে y এর মান কি হবে, x এর মানের উপর নির্ভর করবে y এর মান কি হবে। x টা হচ্ছে স্বাধীন চলরাশি আর y টা হচ্ছে অধীন চলরাশি। তোমাদের সম্ভবত এরকম আগে বলা হয়েছিল, যখন গ্রাফ করানো হয় তোমাদের 9-এ, তখন কিন্তু এরকম বলা হয়েছে, 9-এ যখন গ্রাফ করানো হয় বলা হয়েছে যে আমরা অনুভূমিক দিকে x নিই আর উল্লম্ব দিকে y নিই। ওখানে অনুভূমিক দিকে xটা হচ্ছে স্বাধীন আর উল্লম্ব দিকে ওয়াইটা হচ্ছে অধীন, ঠিক আছে। যখন গ্রাফে প্লট করা হবে ওইভাবেই করা হয়, স্বাধীন চলরাশিটাকে x অক্ষ বরাবর আর অধীন চলরাশিকে y অক্ষ বরাবর স্থাপন করা হয়, ঠিক আছে। কেননা x এর মান পারলে বা করলে কী হবে y সেইটা দেখা হয়, সেইভাবে আমরা গ্রাফ এঁকে থাকি, ঠিক আছে। অর্থাৎ ডান দিকে যেটি লেখা হবে এটি সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, মানে স্বাধীন চলরাশি হবে, আর এটাকে অধীন চলরাশি বলেই ধরা হয়। ওকে, আমরা উল্টো দিকেও লিখতে পারি, এইটা হলে যে এই উল্টোটাও হবে অর্থাৎ x বাই y হবে, সেটা আমরা পরে আসি, যদি সেটা হয় তখন কী হবে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে দেখো সরল ভেদের সংখ্যা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যদি x আর y এমন কোনো চলরাশি হয় যে y বাই x সবসময় ধ্রুবক হয়, অথবা তুমি x বাই y ধ্রুবক বলতে পারো, সেক্ষেত্রে আমরা অথবা এটাও বলতে পারি যে অথবা x বাই y ধ্রুবক, y বাই x ধ্রুবক হলে x বাই y ধ্রুবক হবে, তাহলে y x এর সঙ্গে অথবা x y এর সঙ্গে বলবো। যদি x বাই y বলি তখন x y এর সঙ্গে সরলরেখ সম্পর্কযুক্ত বলা হয়, এবং সেক্ষেত্রে তাকে লেখা হবে এটা y ভ্যারিজ অ্যাজ x, আর যদি ওইটা বলি যে x বাই y ধ্রুবক তাহলে x ভ্যারিজ অ্যাজ y, এইভাবে লেখা হবে। ওকে, এবারে দেখো এই যে ধ্রুবকটি, এই ধ্রুবকটির একটি নাম আছে, ধ্রুবকটিকে বলা হয়, ধ্রুবকটিকে কি বলা হবে, ধ্রুবকটিকে বলা হবে ভেরিয়েশন কনস্ট্যান্ট, ধ্রুবকটিকে বলা হয় ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, হ্যাঁ, ভেরিয়েশন কনস্ট্যান্ট, ভেরিয়েশন কনস্ট্যান্ট, এটা অনেকে ভিসি লিখে দেয়, ভেরিয়েশন কনস্ট্যান্ট ভিসি লিখে দেয়, ঠিক আছে। এইটি সাধারণত 0 হবে না, 1 হবে না, -1 হবে না, সাধারণত এরকম হয় 0, 1 বা -1 হয় না সাধারণত, বলেছি আমি, হতে পারে 1 বা -1 হতে পারে, 0 কিন্তু সাধারণত হয় না, সেই জন্য এটিকে অশূন্য ভেদ ধ্রুবক বলা হয়। হ্যাঁ,
হ্যাঁ, এটিকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখে দিয়েছি নট ইকুয়াল টু 0, বলা হয় ভেদ ধ্রুবক যেটি অশূন্য, অর্থাৎ শূন্য নয়, কখনোই হবে না শূন্য, এবং কি হবে তাকে বলা হবে ভেরিয়েশন কনস্ট্যান্ট। তাকে বলা হবে ভেরিয়েশন কনস্ট্যান্ট। সাধারণত ওগুলো 1 বা -1 হয় না, সেটা আমরা পরে বলব। আচ্ছা, ঠিক আছে। তাহলে সরল ভেদ আমরা কীভাবে হবে বলে দিলাম। y is directly proportional, এখানেই বলে দেওয়া হচ্ছে সরল সমানুপাতে পরিবর্তিত। দেখো ব্যাপারটা দেখো, এবার যদি আমি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। মনে করো যে সময়টা অপরিবর্তিত আছে, আমি কাজের নিয়েই বলছি, সময়টা অপরিবর্তিত, পরে অন্য নিয়ে বলবো, পরে একটা অন্য নিয়ে বলবো, কাজের সময়টা অপরিবর্তিত আছে। তাহলে আমরা জানি যে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ সরল সম্পর্ক, আমরা জানি, এমনিতে তোমরা আগের থেকে জানতে। তো যদি আমরা এরকম ধরে নিই, যে একটা উদাহরণ ধরে নিই যে 10 জন লোক একদিনে হয়তো 2 বিঘা জমির ধান কাটে। 10 জন হয়তো শ্রমিক, তারা একদিনে 2 বিঘা জমির ধান কাটে। তাহলে 10 জন লোক কত বিঘা জমির ধান কাটে? 1 বিঘা জমি ধান কাটে। এই হচ্ছে লোক সংখ্যা, অ্যাকচুয়ালি এটাকে পি বলা হয়। কাজের পরিমাণ এটাকে ডব্লিউ যদি বলি, তাহলে দেখো 10 জন লোক একদিনে, দিনটা এক ওটা নির্দিষ্ট, 2 বিঘা জমির ধান কাটে, 2 বিঘা জমির ধান কাটে, ঠিক আছে। যদি আমি 20 জন লাগাই, তাহলে এখানে দেখো 10 জন লোক একদিনে 2 বিঘা জমির ধান কাটে। আমি যদি এখানে W/P করি, W/P করি, তাহলে কত হবে? 2/10, দেখো 2/10 মানে হবে 1/5। তাহলে 20 জন যদি লাগায়, তোমাদের কি মনে হয় 20 জন লোক কত বিঘা জমি ধান কাটতে পারবে একদিনে? অবশ্যই 10 জন 2 বিঘা জমি কাটছে, আরও 10 জন দুটো গ্রুপে ভাগ করে দাও, তাহলে 10 জন 2 বিঘা কাটছে, আর বাকি 10 জন আরও 2 বিঘা, মানে মোট 4 বিঘা জমি ধান কাটবে। দেখো এখানে W/P করো, দেখো 4/2 হয়ে গেছে, মানে 1/5 হয়ে যায়। দেখো এটা কিন্তু আগেও ছিল 1/5, এখনও হয়েছে 1/5, মানে ধ্রুবক হচ্ছে। এখন যদি আমি 5 বিঘা 5 জন লাগাই, 5 জন কাজে লাগাই, তাহলে কি হবে? না, এখানে দেখো 10 থেকে 20 হয়েছে, মানে বেড়েছিল, এখানে কিন্তু বেড়েছে, 2 থেকে 4 হয়েছে, বেড়েছে। এবারে 20 থেকে 5 করছি, বা 10 থেকে তুমি 5 করতে পারো, অসুবিধা নেই। 10 থেকে 5 করছো, তাহলে 10 জন 2 বিঘা, মানে বলতে পারো যে 5 জন 1 বিঘা কেটেছে, বাকি 5 জন আর 1 বিঘা কেটেছে, তাহলে 5 জনে 1 বিঘা জমি ধান কাটবে। তাহলে এখানেও দেখো W/P করলে 1/5 হয়ে যাবে। দেখো সবসময় ধ্রুবক হচ্ছে, ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস দেখো, যে একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে, যেমনভাবে খুশি নয়। একটা পি বেড়েছিল, দেখো প্রথমে 10:20, অর্থাৎ 1:2 অনুপাতে বেড়েছিল। ডব্লিউ দেখো 2:4, মানে সেই 1:2 অনুপাতে বেড়েছে, মানে একই অনুপাতে বেড়েছে, একই অনুপাতে বৃদ্ধি পেতে হবে। তেমনি দেখো 10:5 একই কি অনুপাতে হ্রাস পেয়েছে, না 2:1 অনুপাতে। 10:5 মানে 2:1, 2:1 অনুপাতে হ্রাস পেয়ে কমেছে। ডব্লিউ দেখো 2 আর 1 হয়েছে, আগে ছিল 2, এখন হয়েছে 1, তাহলে 2:1 অনুপাতে হ্রাস পেয়েছে, ঠিক আছে। মানে এটা যে অনুপাতে বাড়বে বা কমবে, অন্যটা সেই একই অনুপাতে বাড়ছে বা কমছে, অনুপাতটা একই হতে হবে, তবেই আমরা বলবো সরল ভেদ সম্পর্ক। অনুপাতটা কিন্তু একই হতে হবে, অনুপাত যদি আলাদা হয় আলাদা হবে, বাড়লে বাড়ছে কমলে কমছে, মানেই আমরা বলতে পারবো না যে সবসময় যে তারা সরল ভেদ সম্পর্ক। একটা বাড়ছে অন্যটাও বাড়ছে, অথবা একটা কমছে অন্যটাও কমছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না সবসময় যে সরল ভেদ সম্পর্কে আছে, তা কিন্তু বলতে পারবো না। একই অনুপাতে বৃদ্ধি বা হ্রাসটা পেতে হবে। একটা চলরাশি যে অনুপাতে হ্রাস বা বৃদ্ধি হবে, অন্যটারও সেই একই অনুপাতে যদি হ্রাস বা বৃদ্ধি হয়, তবে আমরা বলবো যে তারা সরল ভেদ সম্পর্কযুক্ত, ঠিক আছে, সরল ভেদ সম্পর্কযুক্ত। তাহলে দেখো এইখানে আমরা পেলাম যে অনুপাতটা একই হতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো এক্স আর ওয়াই এর এই রকমের মান দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান এরকম দেওয়া আছে। মনে করো এটা মনে করো 2, এটা মনে করো 4, এটা মনে করো 4, এটা মনে করো 8, এটা মনে করো 5, এটা মনে করো 10, আবার এটা মনে করো 6, আর এইটা মনে করো 9। এই আছে, এই ক্ষেত্রে কি এরা সরল ভেদ সম্পর্কে আছে?
যদি এক্স ইস টু ওয়াই করো বা ওয়াই ইস টু এক্স করো, 4 ইস টু 2 মানে 4 বাই 2 মানে 2 হচ্ছে 8 বাই 4, 2 হচ্ছে 10 বাই 5, 2 হচ্ছে কি দেখো 9 বাই 6, 2 হয়নি, মানে এখানে কিন্তু 5 থেকে 6 হয়েছে না, এটা তো বাড়িয়েই দাও, অসুবিধা নেই, বাড়িয়েই দাও। 10 থেকে মনে করো 11 হয়েছে, কি হ্যাঁ 11 হয়েছে, মানে বেড়েছে। এটা বাড়লে যখন এটা 5 থেকে 6 হয়েছে, এটা 10 থেকে 11 বেড়েছে, কিন্তু দেখো একই অনুপাতে বাড়েনি, একই অনুপাতে বাড়েনি। এখানে হচ্ছে 11 বাই 6 মানে 2 হয়নি, 2 এর থেকে কম হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে ওয়াইটা এক্স এর সঙ্গে সরলরেখে আছে, বলতে পারবো না। অথচ দেখো এক্স এর মান বাড়লে ওয়াই এর অনুরূপ মান কিন্তু বাড়ছে, কিন্তু একই অনুপাতে বাড়েনি, তার জন্য আমরা বলবো না যে, বলতে পারবো না যে এরা সরলরেখ সম্পর্কযুক্ত, এটি যেন মনে থাকে। ওকে, এবারে দেখো এমন যদি হয় যে মনে করো এক্স আর ওয়াই এর মান এরকম দেওয়া আছে, এমন হতে পারে, নেগেটিভ কিন্তু হতে পারে। এই যে এক্স এক্স ওয়াই বাই এক্স, আচ্ছা এখানে আরেকটু লেখা বাকি ছিল, আমি একটু বলে দিই, আরেকটু লেখা বাকি ছিল, এটা একটু বলে দিচ্ছি। এখানে তো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আমি বলেছি। এখানে দেখো ওয়াই ভ্যারিজাস এক্স হয়েছে। আচ্ছা এবার দেখো ওয়াই ভ্যারিজাস এক্স হলে আমরা লিখবো ওয়াই ভ্যারিজাস এক্স যদি এটা হয় তবে না, অ্যাকচুয়ালি দেখো যদি অর্থাৎ যদি এই y বাই x সমান k হয় তবে আমরা পাচ্ছি y ভ্যারিজাস x। আবার দেখো বিপরীত ক্রমেও কিন্তু এটা বলতে পারি, এটা হলেও কিন্তু এটা হয়, মানে আমরা বললাম y বাই x যদি ধ্রুবক হয় k, এটা সাধারণত অশূন্য, k হচ্ছে অশূন্য। অশূন্য মানে সে কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেটা আমি পরে আসছি। তাহলে y বাই x যদি k হয়, এটা অশূন্য, তাহলে y ভ্যারিজাস x হবে, এবং বিপরীত ক্রমেও এটি সত্য, বিপরীত ক্রমেও কিন্তু এটি সত্য হবে, বিপরীত ক্রমেও এটি সত্য হবে। কি হবে না, যদি y ভ্যারিজাস x হয় তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো। অর্থাৎ অর্থাৎ দেখো আমরা এখানে লিখবো অর্থাৎ যদি, মানে এটার পরে বিপরীত ক্রমে এটি সত্য, অর্থাৎ যদি y ভ্যারিজাস x হয় তবে y সমান kx হবে। এই k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই লেখা k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ এই চিহ্নটাকে, এই ভেদের চিহ্ন তুলে দিয়ে যদি আমরা সমান চিহ্ন দিই, তখন কি হবে, ডান দিকে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, নন জিরো কনস্ট্যান্ট গুণ করতে হবে, নন জিরো কনস্ট্যান্ট গুণ হবে। ঠিক আছে, এটি হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, অর্থাৎ অশূন্য ধ্রুবক, ওইটি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে যদি এটা হয় তাহলে এটা হবে, আবার এটা হলেও কিন্তু এটা হবে, মানে বিপরীত ক্রমেও এটি সত্য। এবারে কে এর মান যদি ধনাত্মক হয়, যেমন তাহলে এখানে কে এর মান ছিল এখানে, আচ্ছা এটা যদি 12 করে দিই তাহলে কিন্তু y ভ্যারিজাস x হচ্ছে, এখানে কে এর মান কত, অ্যাকচুয়ালি কে হচ্ছে 2, কে হচ্ছে 2, এখানে y বাই x করলে আমরা 2 পাচ্ছি, কে সমান 2, দেখো পজিটিভ। সেক্ষেত্রে x এর মান বাড়লে y এর মান বাড়ছে। ওকে, আবার দেখো কে যদি নেগেটিভ হয়, এমন যদি হয় কে হচ্ছে নেগেটিভ, তাহলে কি হবে, দেখো এইটা যদি আমি মাইনাস করি, এটা মাইনাস করি, এটা মাইনাস করি, এটা মাইনাস করি, তাহলে কি হচ্ছে, এক্ষেত্রেও দেখো y বাই x কিন্তু ধ্রুবকই হচ্ছে, k এর মান এখানে -2 হয়ে গেছে, k এর মান -2 হয়ে গেছে। এখানে কি হয়েছে বলো, এখানে কি হয়েছে, এখানে দেখো 2 যখন x এর মান 2 ছিল, y এর মান ছিল -4, y এর মান ছিল -4, যখন x এর মান 4 হয়েছে মানে বেড়ে গেছে, তখন y এর মান কমে গেছে, -8 হয়েছে, -4 থেকে -8 হওয়া মানে তো কমে গেছে, তাই না? কমেছে কি অনুপাতে, কমেছে কি অনুপাতে, সেইটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখো ওইটাও যেমন বেড়েছে 2:1 অনুপাতে, এটাও একই অনুপাতে কমেছে, মানে এখানে হচ্ছে 4:2 করলে 2:1, আবার -8:-4 করলেও কিন্তু 2:1 হচ্ছে, অর্থাৎ 2:1 অনুপাতেই কিন্তু কমেছে, অর্ধেক, মানে অর্ধেক হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওই রকমই হয়েছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক ঠিক বলতে পারবো না, অর্ধেক কি, -4 অর্ধেক তো -2 হয়, মানে অর্ধেক নয়,
-4 কমেছে, মানে অ্যাকচুয়ালি পরম মানটা কমেছে, পরম মানটা 2:1 অনুপাতে কমেছে, ওয়াইয়ের পরম মানটা 2:1 অনুপাতে কমেছে, ওয়াইয়ের মান কিন্তু কমেছে, -4 থেকে -8 হয়েছে, মানে কিন্তু কমেছে। হ্যাঁ, অনুপাতটা হচ্ছে পরম মানটা বেড়েছে, কিন্তু মানটা কমেছে, পরম মানটা বেড়েছে। দেখো -8 পরম মান হচ্ছে 8, আর ওয়াইয়ের -4 পরম মান হচ্ছে 4, তাহলে 8:4 অর্থাৎ 2:1 অনুপাতেই বেড়েছে, যেটা পরম মানটা বেড়েছে। হ্যাঁ, ওয়াইয়ের পরম মানটা বেড়েছে, কিন্তু ওয়াইয়ের মান অ্যাকচুয়ালি কমে গেছে, হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে y/x যদি করা হয় সেটি হচ্ছে -2। তোমরা তো এর আগে এরকমের গ্রাফ করেছো, মানে অ্যাকচুয়ালি দেখো y সমান -2x এরকম একটি গ্রাফ হবে। এই গ্রাফটা এরকম হবে যদি তোমাদের দেখানো হয় y সমান -2x গ্রাফটা কেমন হবে সেটা যদি আমি দেখাই, থেকে এই ধরনের গ্রাফ হবে, এই মোটামুটি। হ্যাঁ, এই ধরনের গ্রাফ হবে। এই ধরনের গ্রাফ মূল বিন্দু মানে একটা সরলরেখা পাবো, এই রকমের গ্রাফ হবে। মানে এইটা যদি -x এর মান যদি -2 বসাও তাহলে y এর মান 4 হয়ে যাবে, x এর মান -2 বসালে y এর মান কিন্তু 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, 1 2 3 4 এরকম। আবার x এর মান যদি 2 বসাও 1 2, তখন কিন্তু এখানে -4 হয়ে যাবে, -4 1 2 3 4 এরকম, ঠিক আছে। মানে এই ধরনের গ্রাফটা হবে। তো এখানে অ্যাকচুয়ালি x এর মান যত কমবে y এর মান বাড়ছে, x এর মান বাড়ছে y এর মান কমছে, এরকম হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা এরকম বলবো না, কিন্তু y/x কিন্তু ধ্রুবক আছে সবসময়, y/x সেইটি কিন্তু ধ্রুবক আছে, ঠিক আছে। আমরা এখানে বলবো না যে বিপরীত সম্পর্ক হয়েছে, মানে এখানে ভেদ ধ্রুবকের মানটা পজিটিভ না হয়ে নেগেটিভ হয়েছে, ভেদ ধ্রুবকটা হয়েছে নেগেটিভ, তার জন্য কিন্তু একটা বাড়লে আর একটা কমছে, মানটা কমছে, পরম মানটা কিন্তু বাড়ছে, পরম মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখবে, ঠিক আছে। এরকম প্রশ্ন হয়তো হতে পারে যে a যদি নেগেটিভ হয় তখন কী হবে সরলভেদের ক্ষেত্রে, তেমনি ব্যস্তভেদের ক্ষেত্রেও হতে পারে, সেটাও আমি বলছি পরে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার যে যদি y/x যদি ধ্রুবক হয়ে যায় তাহলে কি হবে না, y x এর সঙ্গে সরলরেখা থাকবে, অথবা x/y যদি ধ্রুবক হয় তাহলেও x y এর সাথে সরলরেখা থাকবে। আবার বিপরীতটাও যদি x y এর সাথে সরলরেখা থাকে বা y x এর সঙ্গে সরলরেখা থাকে তখন কি হবে না, x/y অথবা y/x ধ্রুবক হবে, ঠিক আছে। এটি মনে থাকে। আর ধ্রুবকটাকে বলা হবে ভেদ ধ্রুবক, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবকের মান অশূন্য হয়, তবে পজিটিভ নেগেটিভ হতে পারে, পজিটিভ হলে কী হবে বলেছি, নেগেটিভ হলে কী হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এরপরে হচ্ছে ব্যস্তভেদ, এরপরে বলছি ব্যস্তভেদ x y এমন যদি চলো যেন, এবারে বলছি যেন এই x ইনটু y বা y ইনটু x, y ইনটু x মানে x ইনটু y সর্বদা ধ্রুবক হয়, তবে y x এর সঙ্গে ব্যস্তভেদে আছে বলা হয়, ব্যস্তভেদ সম্পর্কযুক্ত বলা হয়, সম্পর্কযুক্ত এটি বলা হয়। এবং একে কিভাবে লেখা হবে না, এইভাবে লেখা হবে, এবার একে পড়া হবে কিভাবে না, পড়তে হবে। দেখো y varies as 1/x এরকম না হলে আমরা বলবো, হ্যাঁ y varies as 1/x বলতে পারো, y varies as 1/x এরকম বলতেই পারো। আচ্ছা, y varies as 1/x এরকম বলতে পারো। আর নামাজ বলবে or y is inversely proportional to x, inversely proportional to x, এইভাবে বলতে হবে, y is inversely proportional to x এইভাবে বলতে হবে। যদিও আমরা এত বড় বলি না y is inversely proportional to x, অতটা না বলে y varies as 1/x এরকম বলি, 1/x এটাই বলে দিই, ঠিক আছে। এটাই বলে দিই আমরা সাধারণত। মানে অ্যাকচুয়ালি দেখো y 1/x এর সঙ্গে সরলরেখা আছে,
1/x এর সঙ্গে সরল বেঁধে আছে। y x এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে মানে y 1/x এর সঙ্গে সরল বেঁধে আছে। এখানে কিন্তু ব্যস্ত বেঁধের চিহ্ন সরল বেঁধের চিহ্ন দুটো আলাদা না, বেঁধের চিহ্ন একটাই। এটা সরল বেঁধের ক্ষেত্রে এই চিহ্নটাই ব্যবহার করে, ব্যস্ত বেঁধের ক্ষেত্রে এই চিহ্নটাই ব্যবহার করে। কিন্তু এখানে কি হচ্ছে, y x এর সঙ্গে সরল বেঁধে থাকে তখন এখানে x লেখা হয়, আর y x এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে তাহলে এখানে x এর অন্য নোটটা লেখা। অর্থাৎ কি না, y 1/x এর সঙ্গে, অর্থাৎ x এর অন্য নোটের সঙ্গে সরল বেঁধে আছে। y x এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে মানে y 1/x এর সঙ্গে সরল বেঁধে আছে। কেননা ওই y into x সমান ধ্রুবক, এইটাকে আমরা লিখতে পারি y ডিভাইডেড বাই 1/x, এই ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো y আর 1/x এর ধ্রুবক হচ্ছে, তার মানে y 1/x এর সঙ্গে সরল বেঁধে আছে, y 1/x এর সঙ্গে সরল বেঁধে, তার মানে y x এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। এবার এই উদাহরণ দিতে পারো, তার মানে দেখো এখানে আমি লিখে দিচ্ছি এটা মনে করে যে অর্থাৎ যদি y into x সমান ধ্রুবক কি a not equal to 0 এর ধ্রুবক, হ্যাঁ not equal to 0 ধ্রুবক হয় তবে আমরা কি বলবো, তবে y varies as 1/x। আবার বিপরীত ক্রমেও এটা সত্য, অর্থাৎ এটা হলো এটা হলো, ঠিক আছে, বিপরীত ক্রমেও এটি সত্য, তার মানে কি না, অর্থাৎ যদি y varies as 1/x হয় তবে y into x এইটা সমান ধ্রুবক হবে, কে হবে, কে হচ্ছে ভেদ ধ্রুবক, এটি বলা হয়, ঠিক আছে। তাহলে দুটো ভেদের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ যে দুটো রাশির মানের অনুপাত যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে সরলভেদ, আর দুটো রাশির মানের গুণফল যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে ব্যস্তভেদ, ঠিক আছে। সরলভেদের ক্ষেত্রে একই অনুপাতে পরিবর্তিত হতে হবে, আর এখানে হচ্ছে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত, সেটা আমি বলে দিচ্ছি, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হতে হবে, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে না। এবারে উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবে, দেখো উদাহরণ যদি দিই তাহলে দেখো কি হচ্ছে। মনে করো আমি হয়তো ওইরকমই মান নিচ্ছি, 2, 4, 5, 6 এগুলো মান নিচ্ছি। y এর মানগুলো দেখো, y এর মানগুলো আমি বলছি, মনে করো হ্যাঁ এটা মনে করো 10, এটি মনে করো 5, এটি মনে করো 4, আর এইটা মনে করো এই কোন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে 20 করে দিচ্ছি, এইটাকে 40 করে দিচ্ছি, এটাকে 30 করছি, এটাকে 15 করছি, এটাকে 12 করছি, আর এটাকে 10 করছি। দেখো এবারে দেখো ব্যাপারটা কি হয়েছে এখানে, এইখানে দেখো y into x যদি করো তাহলে দেখো কি হচ্ছে, মান একটা দেখো 7 হচ্ছে, আরেকটা দেখো 7 হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 into 30 সমান 4 into 15 সমান 5 into 12 আবার সমান 6 into 10 সমান দেখো 7 হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে y into x এর মান সেটি কিন্তু দেখো ধ্রুবক হয়ে গেছে 60, সেটি ধ্রুবক হয়ে যায় 60, ঠিক আছে। এখানে ব্যাপারটা দেখো, যখন x বাড়ছে 2 থেকে 4 কি অনুপাতে বেড়েছে, 1:2 অনুপাতে, 1:2 অনুপাতে বেড়েছে, 1:2 অনুপাতে বেড়েছে, 2 থেকে 4 হয়েছে। y দিয়েছে দেখো 30:15, মানে অ্যাকচুয়ালি 2:1 অনুপাতে কমেছে, মানে তার ব্যস্ত অনুপাতে কমে গেছে, দেখো যে অনুপাতে এখানে বেড়েছিল 1:2 অনুপাতে, 1:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:1, এই দেখো 2:1 অনুপাতে কমে গেছে, 30 থেকে 15 হয়েছে। ঠিক এমনি দেখো এখানে হচ্ছে 4:5 অনুপাতে বেড়েছে, 4 থেকে 5 হয় তাহলে 4:5 অনুপাতে বেড়েছে। আবার দেখো 15:12 করো, 15:12 মানে দেখো 4 3 5 15 3 4 12 5:4, অর্থাৎ 4:5 এর অন্যান্য মানে ব্যস্ত অনুপাত হচ্ছে 5:4, সেই অনুপাতে কমেছে, 15 থেকে 12 হয়েছে। অর্থাৎ একটা রাশি যে অনুপাতে বৃদ্ধি পাবে অন্য রাশিটা তার ব্যস্ত অনুপাতের হ্রাস পাবে, অবশ্যই। এখানে দেখো কেটা, এটা তো কেটার ট্যান 0, কেটা দেখো গ্রেটার ট্যান 0,
অর্থাৎ এই যে কে এর মান, এই কে এর মানটা কিন্তু ধনাত্মক ধরে এটি হবে, ধনাত্মক ধরলে এটি হবে যে এক্স এর মান যে অনুপাতে বৃদ্ধি পাবে ওয়াই এর মান তার ব্যস্ত অনুপাতে হ্রাস পাবে। সেক্ষেত্রে তারা ব্যস্ত ভেদ সম্পর্ক, ব্যস্ত ভেদ লেখার সময় আমরা এইভাবে লিখি ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/x, সেটাকে এভাবেও করতে পারো ওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স। সেক্ষেত্রে কী হবে না ওয়াই ইন্টু এক্স ওয়ান, সরি ওয়াই ইন্টু এক্স ওয়ান দিয়ে হলে এটি হবে। আবার এইটা হলেও কিন্তু আমরা লিখতে পারবো ওয়াই ইন্টু এক্স ওয়ান, মানে এটা হলেও কিন্তু আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, কে এর মান পজিটিভ হলে তখন দেখা যাচ্ছে কি না এক্স যে অনুপাতে বৃদ্ধি পাচ্ছে ওয়াই তার ব্যস্ত অনুপাতে হ্রাস পাচ্ছে, ব্যস্ত অনুপাতে হ্রাস পাচ্ছে। কে এর মান পজিটিভ, কে এর মান যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, এগুলো সব মাইনাস দেখো কি এটা মাইনাস করে দেয়, মাইনাস 60 হয়ে যাবে, মাইনাস 60 হয়ে যাবে, এটা সব মাইনাস 10, এটা মাইনাস, এটা মাইনাস, সব মাইনাস হয়ে গেছে। দেখো মাইনাস 60 টা লেস দেন 0, এই ক্ষেত্রে দেখা কি হয়েছে 2:4, অর্থাৎ 1:2 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। আর এটা কি মাইনাস 30 মাইনাস 15, মানে হচ্ছে 2:1, 2:4 মানে অ্যাকচুয়ালি 1:2, আর মাইনাস 30 মাইনাস 15 সেটা কত না 2:1, অর্থাৎ এর ব্যস্ত অনুপাতে দেখো বৃদ্ধি পেয়ে গেছে, ব্যস্ত অনুপাতে বৃদ্ধি পেয়ে গেছে, এটাও বৃদ্ধি পাচ্ছে 1:2 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, এটাও কিন্তু তার ব্যস্ত অনুপাতে বৃদ্ধি পেয়ে গেছে, ব্যস্ত অনুপাতে বৃদ্ধি পেয়ে গেছে। মানে কে যদি নেগেটিভ হয়, ভেদ ধ্রুবকের মানটা নেগেটিভ হয় ব্যস্ত ভেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হবে না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তার ব্যস্ত অনুপাতে বৃদ্ধি বা হ্রাস, হ্রাস বা বৃদ্ধি নয় কিন্তু বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, বোঝা গেছে? যদি ব্যস্তভেদের ক্ষেত্রে ধ্রুবকটা পজিটিভ হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তার ব্যস্ত অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে, বাড়লে হ্রাস কমলে বৃদ্ধি। ঠিক আছে, যদি কে এর মানটা নেগেটিভ হয় ব্যস্তভেদের ক্ষেত্রে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তার ব্যস্ত অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, মানে বাড়লে বাড়বে কমলে কমবে। ঠিক উল্টোটি সরলভেদের ক্ষেত্রে, সরলভেদের ক্ষেত্রে ভেদ ধ্রুবক যদি পজিটিভ হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই একই অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, কিন্তু যদি কে এর মান নেগেটিভ হয় সরলভেদের ক্ষেত্রে, মানে ভেদ ধ্রুবকের মান নেগেটিভ হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যে অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি, একই অনুপাতে, ব্যস্ত অনুপাতে নয়, একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পাবে। আমি দেখিয়েছিলাম যে এরকম একটা দেখালাম না যে এক্স আর ওয়াই এরকম, যেটা 2, 4, 5, 6 এরকম দেখেছিলাম। হ্যাঁ, এইটা মনে করো এটা আমি কত দেখেছিলাম, এটা মনে করো 4 বলেছিলাম, এটা -4, এটা যদি -8, এটা যদি -10, এটা যদি -12 হয় তাহলে দেখো এক্স বৃদ্ধি পাচ্ছে 2:4 মানে 1:2 অনুপাতে, ওয়াই দেখো -4:-8 করলে 1:2 অনুপাতে কিন্তু হ্রাস পেয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, কারণ -4 থেকে -8 হয়েছে, 1:2 অনুপাতেই হয়েছে একই অনুপাতে কিন্তু হ্রাস পেয়েছে। হ্যাঁ, পরম মানটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে বলতে, পরম মানটা বৃদ্ধি পেয়েছে 1:2 অনুপাতে, কিন্তু হ্রাস হয়েছে 1:2 অনুপাতে হয়েছে, এটি কিন্তু বলতে হবে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, এবং ছোটো ছোটো জিনিস এগুলো মনে রাখবে। উদাহরণ দেখানো যায়, সময় কাজ দিয়ে উদাহরণ দেখানো যায়। ঠিক আছে, সময় কাজ দিয়ে উদাহরণ দেখানো যায়। এরপরে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশন কি, এখানে কিন্তু দুটো চলরাশি নিয়ে বলছিলাম ব্যস্তভেদের ক্ষেত্রে, সরলভেদের ক্ষেত্রে এখানে কিন্তু একাধিক মানে 2 বা ততোধিক চলরাশি, 2 এর বেশি চলরাশি, মানে 3 এর বেশি, 3 বা তার চেয়ে বেশি। যদি এরকম হয় যে একটা চলরাশি অন্য 2 বা ততোধিক চলরাশি গুণফলের সঙ্গে সমান হয়ে যায়, একটা চলরাশি মনে করো x একটা চলরাশি আর বাকি চলরাশিগুলো y, z, b ইত্যাদি আরো অনেক আছে, এগুলো চলরাশি। যদি
তাহলে বলা হবে এই চলরাশিটা এদের গুণফলের সঙ্গে মানে এদের সঙ্গে যৌগিক ভেদে আছে, এই ওয়াই জি ইত্যাদির সঙ্গে যৌগিক ভেদে আছে, মানে অপর ভেরিয়েবলগুলোর সাথে অপর চলরাশিগুলোর সাথে যৌগিক ভেদে আছে বলা হয়। ঠিক আছে, x যদি ভ্যারিজ অ্যাজ y ইনটু z ইনটু p ইনটু এরকম হয়, মানে এখানে দুই বা ততোধিক আছে, y আছে z আছে, আমি আরো p নিয়েছি আরো নিয়েছি, আমি দুটোতেই ছেড়ে দিতে পারতাম, y ইনটু z এই ছেড়ে দিতে পারতাম, এখানেও ছেড়ে দিতে পারতাম। যদি এরকম হয় যে দুটো চলরাশির গুণফলের সঙ্গে সরলরেখা আছে, তাহলে আমরা বলবো x হচ্ছে y আর z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, এই যৌগিক বেঁধে আছে, y আর z এর সঙ্গে যৌগিক বেঁধে আছে। x যদি y আর z এর গুণফলের সঙ্গে সরল হয়ে থাকে, তাহলে আমরা বলবো x y z এর সঙ্গে মানে y আর z এর সঙ্গে ব্যস্ত যৌগিক ভেদ সম্পর্ক যুক্ত। ঠিক আছে, যৌগিক ভেদ সম্পর্ক যুক্ত এরকম বলা হয়, বোঝা গেছে? হ্যাঁ, যদিও এই যে উপপাদ্য আছে, যৌগিক ভেদের উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা হচ্ছে এইরকম ভাবে লেখা হয়। উপপাদ্যটা দেখো এইভাবে লেখা হয় যে এক্স ওয়াই জেড এরূপ তিনটি চলরাশি যেন এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই যখন জেড অপরিবর্তিত থাকে এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড যখন y অপরিবর্তিত থাকে, এই কিন্তু যৌগিক ভেদের উপপাদ্য, ভালো করে করতে হবে। এইটা যে যৌগিক ভেদের উপপাদ্য বইতে আছে, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, বুঝে নিলে মুখস্থ করতে হবে। যৌগিক ভেদের উপপাদ্য, থিওরেম অন জয়েন্ট ভেরিয়েশন, অপরিবর্তিত থাকে, তবে x ভ্যারিজ অ্যাজ yz হবে যখন y ও z উভয় পরিবর্তনশীল, এখানে তার অপরিবর্তিত থাকে না, উভয় পরিবর্তনশীল। ঠিক আছে, এইটি হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। x y z এমন তিনটে চলরাশি যেন x ভ্যারিজ অ্যাজ y যখন z অপরিবর্তিত থাকে, x ভ্যারিজ অ্যাজ z যখন y অপরিবর্তিত থাকে, তাহলে x ভ্যারিজ অ্যাজ y z হবে। এটিকে যৌগিক ভেদের আমরা উপপাদ্য বলি যখন কিন্তু y আর z উভয় পরিবর্তনশীল, বা এখানে বলে দেওয়া হয় y z উভয় চলক, মানে চলরাশি, মানে তাদের মান পরিবর্তন হয়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বাস্তব উদাহরণ। তোমরা সময় কাজের অঙ্কের সঙ্গে সময় দেখেছো, সময় কাজের যে অঙ্ক সেখানে কিন্তু দেখেছো। হ্যাঁ, সেখানে তোমরা তিনটে রাশি থাকে বলেছি, লোক সংখ্যা, সময় আর কাজের পরিমাণ। সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, হয়েছে ব্যাপারটা হচ্ছে এই ধরনের জিনিস। ঠিক আছে, তো কেমন দেখো, সময়ের সঙ্গে কাজের পরিমাণে আর সময়ের সঙ্গে কাজের পরিমাণের সঙ্গে সময়ের, আবার কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক। কাজের পরিমাণের সঙ্গে সময়ে যখন করবো তখন লোক সংখ্যার অপরিবর্তিত থাকে, আর কাজের সময়ের সঙ্গে যখন কাজের পরিমাণের সঙ্গে যখন লোক সংখ্যা করব সরল সম্পর্ক, সময় অপরিবর্তিত থাকে। আর কাজের পরিমাণের সঙ্গে যখন সময় করবো তখন লোক সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে কি কাজের পরিমাণটা হচ্ছে লোক সংখ্যা আর ওই সময়ের গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, মানে তাদের সঙ্গে যৌগিক ভেদে আছে, কাজের পরিমাণটা আমরা বলেছিলাম ডব্লিউ ভ্যারিজ অ্যাজ, দেখো লোক সংখ্যা এটা বলেছিলাম, আর সময় আমরা টি বলি, মানে এইরকম ব্যাপারটা ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পি ইন্টু টি, মানে অ্যাকচুয়ালি এখানে ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পি অর্থাৎ কাজের পরিমাণটা লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে যখন সময় ধ্রুবক, আবার ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পি যখন পি মানে টি অপরিবর্তিত, পি অপরিবর্তিত। তাহলে কি হবে না, ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পিটি, এই দুটো থেকেই আমরা এটা পাবো যখন পি টি উভয় কিন্তু চলরাশি। হ্যাঁ, অর্থাৎ পি আর টি এর মান যখন পরিবর্তিত হয় তখন আমরা এরকম লিখি ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পিটি। ঠিক আছে, আর ডব্লিউ ভ্যারিজ অ্যাজ পিটি হলে তোমরা কি হয় জানো নিশ্চয়ই, যে ডব্লিউ বাই পিটি এই সমান ধ্রুবক,
ডব্লিউ বাই টি সমান ধ্রুবক হবে। এই ধ্রুবকটা সবসময় উল্লেখ করতে হয়, ধ্রুবকটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু সবসময় উল্লেখ করতে হবে। যখনই তুমি ধ্রুবক ধরবে একটা কিছু, তখনই কিন্তু তোমাকে ওই ধ্রুবকটার নাম দিতে হবে এবং লিখতেও হবে যে সেটি ভেদ ধ্রুবক বলে, এবং অশূন্য কথাটিও লিখতে হবে। ওকে, এরপরে আমরা ধর্মাবলী, ভেদের ধর্মাবলী, ঠিক আছে, ভেদের ধর্মাবলী। আচ্ছা, এই উদাহরণ দেওয়া যায় আরো। মনে করো তোমরা এরকম দেখেছো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু জানো তোমরা ডব্লিউ সমান হাফ ইন্টু, মানে ডেল্টা সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। বিটাকে বেস বা ভূমি ধরেছি, এইচটা হচ্ছে তার হাইট বা উচ্চতা। তো এইখানে এই যে ডেল্টার সঙ্গে বি আর এইচ, কিন্তু মানে ডেল্টা হচ্ছে বি আর এইচ এর সঙ্গে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ডেল্টা ভ্যারিস বিএইচ, ডেল্টা ভ্যারিস বিএইচ আমরা বলতে পারি, ডেল্টা ভ্যারিস বিএইচ বলতে পারি। ওই ভেদ ধ্রুবকটা এখানে হাফ, ভেদ ধ্রুবকটার মান হচ্ছে মানে হাফ 0.5, ঠিক আছে। তো এটা কি মানে অ্যাকচুয়ালি দেখো বি বাড়লে যদি এইচটাকে আমরা অপর করতে রাখি, মনে করো এরকম আছে, একই একই ভূমি, সরি একই উচ্চতা বিশিষ্ট দুটো ত্রিভুজ আছে। এরকম দেখো এই বড় ত্রিভুজটা এ বি সি, আর মনে করো এ ডি ই, এই এ ডি এর ডি ভূমি আর বিসি ভূমি একই একই সরলরেখায় আছে, এ বি সি এর বিসি ভূমি একই সরলরেখায় আছে, মানে এ ডি এর যেটা উচ্চতা এ বি সি এরও কিন্তু সেটাই উচ্চতা, মানে দুটো উচ্চতা ধ্রুবক আছে। তাহলে এই দুটোর মধ্যে কার ক্ষেত্রফল বড়? দেখতেই পাচ্ছ যে ভেতরটার ক্ষেত্রফল কিন্তু ছোট, তার মানে যার ভূমি কম তার ক্ষেত্রফল কম। মানে অ্যাকচুয়ালি দেখো ডেল্টা ভ্যারিস বি হবে যখন এইচ স্থির, যখন এইচ স্থির, এই যে দেখালাম এইচ স্থির। আবার দেখো উল্টোটা যদি বলি যে ভূমিটা একই আছে, ভূমিটা একই আছে, উচ্চতা বাড়িয়ে দিলাম, উচ্চতা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? দেখো এখানে দেখো, এখানে হচ্ছে দেখো এ বি সি আমার ডি বি সি, এদের দুটো ভূমি একই, এটা হচ্ছে তার উচ্চতা, আরেকটা উচ্চতা দেখো কিন্তু বেড়ে গেছে, একটা উচ্চতা ধরো h1 আরেকটা ধরো h2, এরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমরা কি করবো জানি, যা এর নিশ্চয়ই ক্ষেত্রফলটা বেশি হবে, যে উচ্চতাটা বেশি, ভূমিটা একই আছে, তাহলে ডেল্টা ভ্যারিস এইচ যখন বি স্থির, ঠিক আছে, তাহলে আমরা কি লিখেছি না ডেল্টা ভ্যারিস বি ইন্টু। এরকম আরো তোমরা উদাহরণ পাবে, তোমরা চোখ করেছো, শঙ্কু তোমাদের হয়ে গেছে, শঙ্কু কিন্তু তোমাদের হয়ে গেছে। দেখো চোখের ক্ষেত্রে তোমরা জানো ভি যদি বলি সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, মানে আমরা এটাও বলতে পারি ভি ভ্যারিস আর স্কয়ার এইচ। ভি সমান পাই আর স্কয়ার এইচ হয়, তোমরা জানো যে চোখের আয়তন সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ। হ্যাঁ, তাহলে পাইটা হচ্ছে আমাদের ভেক্টর, তাহলে ভি ভ্যারিস আর স্কয়ার এইচ, তার মানে অ্যাকচুয়ালি কি ভি ভ্যারিস আর স্কয়ার যখন এইচ স্থির, মানে উচ্চতাটা স্থির, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল বেঁধে আছে, ব্যাসার্ধের অ্যাকচুয়ালি দ্বিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, দ্বিঘাত ত্রিঘাত এরকম বলা হয়। তো যদি আর কিউ বলতো তাহলে বলতাম ব্যাসার্ধের ত্রিঘাত, এখানে বল ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, এরকম বলা হয়, ঠিক আছে। ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে আয়তনটা, যখন এইচ স্থির, আবার দেখো বি ভ্যারিস এইচ যখন আর স্থির, আর স্কয়ার আর করার দরকার নেই, আর স্থির বললেই হবে, মানে আর অপরিবর্তিত হবে। আর অপরিবর্তিত থাকলে ভি ভ্যারিস এইচ, আবার এইচ অপরিবর্তিত থাকলে ভি ভ্যারিস আর স্কয়ার। তাহলে কি হচ্ছে জয়েন্ট ভেদের উপপাদ্য অনুযায়ী, জয়েন্ট ভেরিয়েশনের উপপাদ্য অনুযায়ী ভি ভ্যারিস আর স্কয়ার এইচ, যখন আর এবং এইচ দুটোই পরিবর্তনশীল হবে, যখন আর এবং এইচ অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই পরিবর্তনশীল হবে, তখন ভি ভ্যারিস আর স্কয়ার এইচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যৌগিক ভেদের বাস্তব উদাহরণ তোমরা পাচ্ছ, বাস্তব উদাহরণ আরও পাবে। হ্যাঁ, তোমরা সম্পূর্ণ করেছো, সেটা 1/3 পাই আর স্কয়ার এইচ হয়, সেক্ষেত্রেও ওই রকমই হবে। আবার দেখো একটা যদি তুমি গোলক ভাবো, গোলক কোথায় সময় গোলক হয়ে গেছে তোমাদের ভি সমান এই, তোমরা সেখানে পার্শ্বতলের ক্ষেত্রফল জানো, পার্শ্বতলের ক্ষেত্রফল কি না, আমরা জয়েন্ট ভেরিয়েশন হবে না, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার হয়, এস সমান 4 পাই আর স্কয়ার হয় সমতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে তাহলে এস ভ্যারিস আর স্কয়ার হচ্ছে, ওখানে কিন্তু জয়েন্ট ভেরিয়েশন হচ্ছে না। হ্যাঁ, একটাই দুটোই ওখানে চলরাশি আছে, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, আর গোলকটার ব্যাসার্ধ, গোলকটার ব্যাসার্ধ যত বেশি হবে গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেশি হবে। এবং সেখানে কি অ্যাকচুয়ালি এস ভ্যারিস আর হয় না, এস ভ্যারিস আর স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল বেঁধে যায়, ঠিক আছে।
এস ভ্যারিজেস আর স্কোয়ার হবে। তেমনি তোমার এইটার ক্ষেত্রেও হবে, তোমার চোঙের ক্ষেত্রেও তোমরা এটা পাবে। হ্যাঁ, টু পাই আর ইন্টু আর প্লাস এইচ হয়, ওখানে ওরকম করে পাবে না, একটা অংশ করে বলতে হবে। ওরকম দুটো অংশ পাবে, তার একটা অংশ এইটার সঙ্গে সরল থাকে আর একটা অংশ এটার সঙ্গে সরল, এইভাবে বলতে হবে। মানে তোমার চোঙের ক্ষেত্রে জানো সমকোণের ক্ষেত্রফল কি হয়, সমকোণের ক্ষেত্রফল যদি আমি এ বলি, এ সমান হয় টু পাই আর আর স্কোয়ার প্লাস টু পাই আর ইন্টু আর প্লাস এইচ হয়, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ হয়। তার মানে কি, অ্যাকচুয়ালি দেখো 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ এরকম হচ্ছে। তার মানে এ ভ্যারিজেস একটা অংশ দেখো আর এর সঙ্গে সরলরেখে আছে, একটা অংশ মানে এ সমান যদি এ হয়, এ সমান যদি আমরা যদি এটাকে সি আর ডি বলি, সি আর ডি বলি বা বি আর সি বলি, তাহলে দেখো বি ভ্যারিজেস আর স্কয়ার হবে আর সি ভ্যারিজেস আর এইচ হবে। মানে এর দুটো অংশ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। বিটা হচ্ছে ওই প্রান্ত বর্গদ্বয়ের ক্ষেত্রফল আর সিটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বি কি হচ্ছে, বি অংশটা কি হচ্ছে না আর স্কয়ারের সঙ্গে সরল হয়ে যায়। এই যে বি ভ্যারিজেস আর স্কয়ার, ওটা টুয়াইস পাইটা ধ্রুবক। আর এখানে কি সি সমান 2 পাই আর এইচ, মানে সি ভ্যারিজেস আর এইচ, সি ভ্যারিজেস আর এইচ। অর্থাৎ এর দুটো অংশ সমকোণের ক্ষেত্রফল, দুটো অংশ ছাড়া সমকোণ একটা তল নয়, সেই জন্য দুটো অংশ হচ্ছে, মানে তিনটে তল আছে, দুটো পার্শ্বতল, তারা আবার সমান, সেই জন্য 2 পাই আর স্কয়ার হয়ে গেছে। আর হয়েছে দুটো প্রান্ততল আর একটা পার্শ্বতল, ঠিক আছে। সেইভাবে আমরা দুটো অংশে ভাগ করে এরকম করেও লিখতে পারি। যাক, এইগুলো সব পরের ব্যাপার, নিজেরাই বুঝতে পারবে। এরপরে দেখো আমরা ভেদের ধর্মাবলী, ঠিক আছে।